একদিন পর রাজধানীর কাছে ফের ভূকম্পন। এবার মাত্রা ৩.৩। উৎপত্তিস্থল সাভারের বাইপাইল। বারবার ভূমিকম্পে বাড়ছে আতঙ্ক। আজকে 10:36 আবার একটা ভূমিকম্প হয়েছে, যেটার ম্যাগনিটিউড 3.3। বাংলাদেশ তার অবস্থানগতভাবে এমন একটা জায়গায় আছে যে আমরা ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছি। বিল্ডিং কোড না মেনে ইচ্ছে মতো ভবন নির্মাণ। বড় ভূমিকম্পে বেশিরভাগই ধসে পড়ার শঙ্কা চিহ্নিত করে কঠোর ব্যবস্থার ঘোষণা রাজুকের। নিকট ভবিষ্যতে আরো বড় মাত্রার ভূমিকম্প আমাদের আঘাত হানার এই বার্তা আজকে বহন করছে। যে ভবনগুলো বানানো হচ্ছে তার স্ট্রাকচারাল স্ট্রেংথ ঠিক আছে কিনা, তার নির্মাণ কোয়ালিটি ঠিক আছে কিনা, এগুলো কোনোটাই কিন্তু সেই অর্থে নজরদারির মধ্যে নাই। এই বাড়ি কিন্তু প্ল্যান দেখাইতে পারেনি, বলছে ব্যাংকে আছে। তারা 7 দিনের সময় নিচ্ছে। আমরা একটা টেকনিক্যাল টিম করতেছি, তারা এগুলো অ্যাসেসমেন্ট করবে এবং সুপারিশ করবে, এবং আমরা অতি দ্রুত এটা ব্যবস্থা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আন্দোলনে জামায়াতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা বিএনপির। ধর্মকে ব্যবহার করে ফায়দা হাসিল না করার আহ্বান। ভোটে অনিয়মের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। আসন ছাড় নিয়ে বিএনপির সঙ্গে মিত্রদের দর কষাকষিতে প্রতীক নিয়ে দুশ্চিন্তা। ধানের শীষ ছাড়া জয় ছিনিয়ে আনার সক্ষমতা যাচাইয়ে জোর। চলতি সপ্তাহে সমঝোতার আশা। দুদিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী। শাহজালাল বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন ডক্টর ইউনূস। সাভার স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক। 50টি পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে। শাহজালাল বিমানবন্দরের তেলেসমাতি। চুরির 20 দিন পর ভাঙা বলতেই ফিরল কিছু অস্ত্র। ব্যাখ্যা নেই কর্তৃপক্ষের। আগুন নিয়ে এখনো প্রতিবেদন দিতে পারেনি তদন্ত কমিটি। ম্যান পাওয়ারটা না আসার কারণে আমার ভিসার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। আমার মরা ছাড়া কোনো উপায় নাই। ভিসা থাকার পরও 3 মাসে সৌদি আরব যেতে পারেনি প্রায় 1 লাখ শ্রমিক। বিএমইটির বহির্গমন ছাড়পত্র জটিলতাকে দুষছেন ভুক্তভোগীরা। শ্রমবাজার সংকুচিত হওয়ার শঙ্কা। পাঁচ 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের একদিন না যেতেই আবারও ভূকম্পন। এবার উৎপত্তিস্থল রাজধানীর কাছে আশুলিয়ার বাইপাইল। মাত্রা ছিল 3.3। আবহাওয়া অধিদপ্তর বলছে এটি নরসিংদীর ভূমিকম্পের আফটার শক। 100 বছরের মধ্যে এই অঞ্চলে বড় ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি দেখছেন গবেষকরা। দেশে সর্বোচ্চ 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আতঙ্ক কাটতে না কাটতেই আবারও ভূকম্পন। এবারও উৎপত্তিস্থল রাজধানীর কাছে আশুলিয়ার বাইপাইল। শনিবার সকাল 10:36 হঠাৎই কেঁপে ওঠে পুরো এলাকা। ঘর থেকে বেরিয়ে আসেন অনেকে। মাত্রা কম হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও পরপর 2 দিন ভূকম্পনে আতঙ্কিত বাসিন্দারা। ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তর জানায় এর মাত্রা ছিল 3.3। এটি নরসিংদীর ভূমিকম্পের আফটার শক। 100 বছরের মধ্যে এই অঞ্চলে বড় ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি দেখছেন গবেষকরা। আজকে 10:36 আবার একটা ভূমিকম্প হয়েছে, যেটার ম্যাগনিটিউড 3.3। বাংলাদেশ তার অবস্থানগতভাবে এমন একটা জায়গায় আছে যে আমরা ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছি। আমাদের অবস্থানটা ইন্ডিয়ান প্লেটে, আমাদের উত্তরে আছে ইউরেশিয়ান প্লেট, আমাদের ইস্টে আছে মায়ানমার সাবপ্লেট। এছাড়া আপনারা সবাই জানেন যে বাংলাদেশ উত্তরে ডাউকি ফল্ট আছে, আমাদের পূর্বে বড় একটা সেগাইন ফল্ট আছে, আমাদের এদিকে মধুপুর ফল্ট আছে, আসাম ফল্ট আছে। সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু ভূমিকম্প প্রবণ একটা এরিয়া, এবং এখানে কম বেশি সবসময়ের জন্য ভূমিকম্প সংঘটিত হয়। এবং আমাদের এই দেশের যে আশপাশে যে বড় বড় ভূমিকম্পগুলো আগে হয়েছে, গত 100 বছরে কিন্তু কোনো বড় ভূমিকম্প হয়নি 100 বছর বা 100 বছর ধরে। সুতরাং এই অঞ্চলে আমরা সবসময়ের জন্য একটা বিষয় বা আমরা সবাই বলি যে ভূমিকম্প একটা নির্দিষ্ট টাইমের পরে আবার সেটা আবার সে জায়গায় হয়, এটাকে ভূমিকম্পের রিপিট টাইম বলা হয়। সেটা যদি আমরা বিচার করি সেক্ষেত্রেও কিন্তু একটা ভূমিকম্প, বড় ভূমিকম্পের ঝুঁকি এই অঞ্চলে রয়ে গেছে। এর আগে শুক্রবার সকাল 10:38 নরসিংদীর মাধবদীতে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। এতে 10 জনের প্রাণহানি ও কয়েকশো মানুষ আহত হন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বহু ভবন হেলে পড়ার পাশাপাশি ফাটলও ধরে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এই মুহূর্তে সাভারের আমিন বাজারে আছেন মুজাফফর হোসেন জয়। যাচ্ছি তার কাছে। জয়,
আমি এই মুহূর্তে অবস্থান করছি ভূমিকম্পের যে উৎপত্তিস্থল বাইপাইল, সেই বাইপাইলে। আপনারা জানেন যে আজকে সকাল 10:36:12 একটি ভূমিকম্প হয়, যে ভূমিকম্পটি মূলত রিক্টার স্কেলে তারপর ছিল অনুভূত কম্পন ছিল 3.3 পর্যায়ের। তো ভূমিকম্প পর্যবেক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে মূলত এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাইপাইলে, কিন্তু এখানে যে ধরনের আতঙ্ক সৃষ্টি হওয়ার কথা ভূমিকম্প হওয়ার পরই কিন্তু তার চেয়ে বেশি আতঙ্কিত হয়েছে মানুষ। যে কারণ হচ্ছে যে একদিন আগেই একটি ভূমিকম্প 5.7 মাত্রার ভূমিকম্প দেশব্যাপী হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু রিক্টার স্কেলে 5.7 মাত্রার ভূমিকম্প ইতিমধ্যেই হয়ে গিয়েছে, এবং যার ফলে কিন্তু এখানকার সাধারণ মানুষ কিন্তু দারুণভাবে আতঙ্কিত হয়েছে। এবং যেটি জানতে পেরেছি, ভূমিকম্প হওয়ার পর কিন্তু আশুলিয়ার গার্মেন্টস অঞ্চলগুলোতে, শিল্পাঞ্চলগুলোতে কিন্তু তেমন একটি আতঙ্কিত বিরাজ হয়নি, এবং কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। অনেকে জানিয়েছেন যে তারা মূলত বুঝতেই পারেনি যে ভূমিকম্পটি হয়ে গিয়েছে, যেহেতু এটি একটি মাইনর ভূমিকম্প ছিল এবং অনুভূতির পরিমাণ ছিল অনেকটাই কম। কিন্তু এরপরে কিন্তু ধারাবাহিক ভূমিকম্পের যে আতঙ্কটি মানুষের মধ্যে বিরাজ করছে, যে আসলে এরপরে কি হবে, এই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু মানুষের মধ্যে কিন্তু চরম আতঙ্ক বিরাজ করছে। এবং তারা বলছেন যে এই ভূমিকম্প হওয়ার ফলে ধারাবাহিক ভূমিকম্প হওয়ার ফলে কিন্তু একটা আতঙ্ক থেকে যায় মানুষের মধ্যে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে মূলত আশুলিয়ার এই পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতি অথবা হতাহতের খবর শেষ পর্যন্ত আমরা পাইনি। কিন্তু আপনারা জানেন নরসিংদীতে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল, যে ঢাকা থেকে প্রায় 13 কিলোমিটার পূর্বে অবস্থান, এবং যেখানে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল, এবং সেই ভূমিকম্পে কিন্তু শিশু সহ এই পর্যন্ত প্রায় 13 জন ব্যক্তি নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আশুলিয়াতে যে ভূমিকম্প হয়েছে এবং আশুলিয়ার বাইপাইলে যে ভূমিকম্পের উৎপত্তিস্থল, সেখানেও কিন্তু আমরা এখন বর্তমানে অবস্থান করছি, কিন্তু এখান থেকেও আমরা কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর কিন্তু পাইনি। আমাদেরকে পুলিশ বা শিল্প পুলিশ অথবা অন্য কোনো সংস্থা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তেমন কিছু অবহিত করতে পারেননি। তো আশুলিয়ার বাইপাইল থেকে আমার কাছে এই ছিল আজকের ভূমিকম্পের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম বাইপাইলে। ভূমিকম্পের পরদিনও পুরোপুরি আতঙ্ক কাটেনি রাজধানীবাসীর। এদিকে ভূমিকম্পে পুরান ঢাকায় ভবনের রেলিং ভেঙে 3 জন মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান। এ সময় নকশা দেখাতে না পারায় ভবন মালিককে 7 দিনের সময় বেঁধে দেন তিনি। জানান, ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে এখনও আতঙ্কে রাজধানীবাসী। পুরান ঢাকার সরু অলিগলি থেকে শুরু করে নতুন ঢাকার বহুতল ভবন, বিভিন্ন জায়গা থেকেই ভবনে ফাটল দেখা দেয়া ও বিল্ডিং হেলে পড়ার খবরে আতঙ্ক যেন কাটছেই না সাধারণ মানুষের। খাটের উপরে দাঁড়াইছিলাম, তখন ভূমিকম্পটা হয়েছিল, আমার মাথাটা ঘুরায় আমি নিচে পড়ে গেছি। আজকে যখন স্কুলে আসলাম, আমি যখন দাঁড়ায় ক্লাসে সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, ওই সেম কাজটা আমার করতেছিল, মানে মাথাটা ঘুরাইতেছিল পুরো। মাঝে মাঝে ভাবি এই মনে আবার ভূমিকম্প হচ্ছে। যখন যে খবরে পাচ্ছি যে পরে আবার হতে পারে, তো এই আতঙ্ক কিছুটা এখনো ভিতরে কাজ করে। আতঙ্ক আর ভয় নিয়েই ভূমিকম্পে হেলে পড়া ভবনে অবস্থান করছেন বাসিন্দারা। ভূমিকম্পে আস্তরের যে জয়েন্টটা ছিল ওগুলার কিছু গুঁড়া পড়ছে, মানুষ একটু আতঙ্কিত হয়েছে। বিল্ডিং জন্মে থেকে এরকমই, এখন মানুষ ভূমিকম্প হওয়ার পর উপরের দিকে তাকাইতেছে, উপরে ফাঁকা ছিল, আসলে কিছুই না। এটা আমরা বিল্ডিং করার সময় উপরে গিয়ে টাচ করে নিছি, দুইটা বাড়ির একসাথে করা যায় না, হয় বা কোনো নিয়ম আছে কিনা বলতে পারি না আমি, কিন্তু আমাদের এটা মিলিতভাবে করা হয়েছে। শনিবার সকালে পুরান ঢাকার আরমানিটোলায় ভূমিকম্পের কারণে রেলিং ভেঙে 3 জন নিহত হওয়ায় ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান। এ সময় ভবনটির নকশা দেখাতে না পারায় 7 দিনের সময় বেঁধে দেন রাজুক চেয়ারম্যান। নির্ধারিত সময়ে কাগজপত্র না দেখাতে পারলে ক্ষতিগ্রস্ত ভবনটি সিলগালা করে দেওয়ার নির্দেশ দেন তিনি। রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রাজুক চেয়ারম্যান। এই বাড়ি কিন্তু প্ল্যান দেখাইতে পারেনি, বলছে ব্যাংকে আছে, তারা 7 দিনের সময় নিচ্ছে, বলছে বাড়ির মালিক লুকায় আছে, যে মহিলা আছে ওনাকে বলছি, উনি বলছে আমার 7 দিন সময় লাগবে, ব্যাংকে আছে, আপনি কালেক্ট করেন, 7 দিনের মধ্যে জমা দেন, নাহলে এই বিল্ডিংটা আমি বন্ধ করে দেবো। এইটা শুধু না, আমি অনেক বিল্ডিংয়ে দেখবেন বলে যাব যে এগুলো যদি 7 দিন বা 10 দিনের মধ্যে রেকটিফাই না করে, তাহলে আমি কিন্তু এই বিল্ডিংগুলো কাজ বন্ধ করে দেবো। আমরা একটা টেকনিক্যাল টিম করতেছি, তারা এগুলো অ্যাসেসমেন্ট করবে এবং সুপারিশ করবে, এবং আমরা অতি দ্রুত এটা ব্যবস্থা। ভূমিকম্পের কারণে নয়, ভবন নির্মাণে অনিয়মের বিষয় নিয়ে রাজুকের চলমান কার্যক্রম আরও গতিশীল করা হবে বলেও জানান সংস্থাটির চেয়ারম্যান। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে পুরান ঢাকায় আছেন রিপোর্টার স্বপন আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন,
পরপর 2 দিনের যে ভূমিকম্প, অর্থাৎ গতকালকে রাজধানী সহ সারা দেশেই যে বড় ধরনের ভূমিকম্প এবং আজকে যে কিছুক্ষণ আগেই 3.3 মাত্রার যে ভূমিকম্পটি হলো, এই ভূমিকম্পের পরে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক, ভয় কিন্তু আরো বেশি কাজ করছে। কেননা সকাল থেকেই আজকে আমি এই ভূমিকম্পের যে সকল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ যে সকল ভবন হেলে পড়েছে, ফাটল ধরেছে, সেই সকল ভবন মালিকদের সাথে কথা বলেছি। ওই সকল ভবনে যে সকল বাসিন্দা আছে তাদের সাথে কথা বলেছি, পাশাপাশি ওই এলাকার যে সকল মানুষ রয়েছে তাদের সাথেও কথা বলেছি। কালকের যে ভূমিকম্প ছিল সেটিতে মানুষের মধ্যে যেরকম ভয়ের সৃষ্টি হয়েছিল, সেই ভয় কিন্তু আজকে আরও বাড়িয়েছে যখন আজকে 3.3 মাত্রার ভূমিকম্পের খবর তারা জানতে পারছেন। এই ভূমিকম্প হওয়ার পরে মানুষের ভয়ের মাত্রাটি আরও বেড়েছে। তারা বলছেন যে যেহেতু পরপর 2 দিন এই একটি ভূমিকম্প বাংলাদেশে হচ্ছে, তো স্বাভাবিকভাবেই এটি তারা মনে করছেন যে এর চেয়েও বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বাংলাদেশে রয়েছে। বিশেষ করে পুরান ঢাকার যে জায়গাগুলো রয়েছে, আমরা নিশ্চয়ই জানি যে পুরান ঢাকার যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো অনেক পুরনো এবং ওই সেই পুরনো ভবনগুলোতেই রাজুকের যে নিয়ম ছিল সেই নিয়ম মেইনটেইন বা না মেনেই কিন্তু অনেকেই তালা ভবন তারা যে উচ্চতা সেটি কিন্তু বাড়িয়েছেন, অর্থাৎ যাদের 4 তলা করার কথা তারা হয়তো 6 তলা করেছেন। এই যে বিষয়গুলো কিন্তু বিশেষ করে পুরান ঢাকার মানুষের প্রতি আরও বেশি আতঙ্ক তৈরি করেছে। এছাড়াও আজকে পুরান ঢাকায় গতকালকে ভূমিকম্পের মধ্যে যে রেলিং ভেঙে যে 3 জন নিহত হয়েছে, সেই ভবনে আজকে রাজুকের চেয়ারম্যান এসেছিলেন। তিনি সেই ভবনের মালিককে না পেলেও তাকে কিন্তু একটি আলটিমেটাম দিয়ে গেছেন। তাকে বলা হয়েছে 7 দিনের মধ্যে যদি তিনি তার যে কাগজপত্র সেটি যদি দেখাতে না পারেন তাহলে সেটি বন্ধ করে দেওয়া হবে বা তালাবদ্ধ করে দেওয়া হবে। পাশাপাশি রাজুকের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে আইন অমান্য করে যে সকল স্থাপনা নির্মাণ হচ্ছে সেগুলোর বিষয়ে আগে থেকেই রাজুকের চলমান যে কার্যক্রম সেটি আরও গতিশীল করা হবে, যেন ভূমিকম্প বা যে কোনো বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবেই তারা প্রস্তুত থাকতে পারেন। পাশাপাশি আরেকটি বিষয় বলতে হয়, সেটি হচ্ছে এই যে দুর্ঘটনাগুলো ঘটছে বা এই যে আতঙ্ক তৈরি হচ্ছে, সেখান থেকে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে এখান থেকে বের হওয়ার পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো যেন তাদেরকে প্রচার প্রচারণার মাধ্যমে এই নির্দেশনাগুলো সাধারণ মানুষকে দেয়া হয়। তো এখন পর্যন্ত রাজধানীর পুরান ঢাকা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পুরান ঢাকায়। শুক্রবারের ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকায় নিহত 3 জন এবং উৎপত্তিস্থল নরসিংদীতে প্রাণ হারানো 2 জনকে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ নিহতদের স্বজন ও প্রতিবেশীরা। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিভে গেল নিমিষেই। রাজধানীর পুরান ঢাকায় ভূমিকম্পে মাথায় রেলিং চাপায় প্রাণ হারান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম। শনিবার সকালে মরদেহ বগুড়া শহরের সূত্রাপুরে গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের বিহ্বল হয়ে পড়েন স্বজনরা। ঈদগাহ মাঠে জানাজা শেষে নামাজগড় আঞ্জুমান ই মফিদুল ইসলাম কবরস্থানে তাকে দাফন করা হয়। একই দুর্ঘটনায় গুরুতর আহত হন রাফিউলের মা নুসরাত। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হঠাৎ করে আমরা শুনতে পেলাম যে কালকে একটা দুর্ঘটনার কারণে তিনি মারা গেছে। আমরা শুনে খুব কষ্ট পেলাম আর সারা বাংলাদেশের মানুষই ছেলেটার মৃত্যুতে অনেক শোকাহত, মর্মাহত। ছেলেকে নিয়ে বাবার বাজার করতে গিয়ে আর ফেরা হলো না। পুরান ঢাকার একই ঘটনায় মৃত্যু হলো 2 জনের। রাজধানীর পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত বাবা ব্যবসায়ী আব্দুর রহিম ও ছেলে রিমনের মরদেহ শনিবার সকালে পৌঁছায় গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরে। এ সময় এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। আজ সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বাসিন্দা হলেও চাকরির সুবাদে নরসিংদীতে থাকতেন দেলোয়ার হোসেন উজ্জ্বল। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর গাবতলী এলাকায় একটি ভবনের দেয়াল ধসে তার ভাড়া বাসার উপর পড়ে। এতে ছেলে হাফেজ ওমর সহ নিহত হন দেলোয়ার। গুরুতর আহত তার 2 মেয়ে চিকিৎসাধীন হাসপাতালে। গ্রামের বাড়িতে জানাজা শেষে তানিয়া গোরস্থানে তাদের দাফন করা হয়। ভূমিকম্পের সময় তাড়াহুড়া করে বের হইতে যায় একটা 6 তলার নতুন নির্মাণাধীন ভবন। ওই ভবন থেকে উপরে 6 তলার ছাদের রেলিং ওইটা ভেঙে পড়ছে। শুক্রবার সকাল 10:38 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। এতে এখন পর্যন্ত 10 জন নিহত হয়েছেন, আহত হন শতাধিক। রিমু সিদ্দিক, সময় সংবাদ।
এক ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে গোটা বাংলাদেশকে। এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে। ভূমিকম্পের এই উৎপত্তিস্থলকে সাবডাকশন জোন হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ইন্দো বার্মা সাবডাকশন জোন ও ডাউকিচুতি এই দুই শক্তিশালী উৎসের কারণে বাংলাদেশ বহুদিন ধরেই রয়েছে বড় ধরনের ঝুঁকিতে। তার উপর রাজধানীর অপরিকল্পিত নগরায়ন ও ভূমিকম্প অসহনশীল ভবনগুলো বিপর্যয়ের শঙ্কা আরও বাড়িয়েছে। 21 নভেম্বর বেলা 10টা 38 মিনিট 5.7 মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে দেয় পুরো দেশকে। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী, অর্থাৎ রাজধানীর বেশ কাছে। আর এটাই শঙ্কার অন্যতম বড় কারণ। আবারও তাই প্রশ্ন, এমন বড় ধরনের ভূমিকম্পের পর কতটা নিরাপদ বাংলাদেশ? দেশে ভূমিকম্পের উৎস মূলত দুটি। একটি পূর্বে অবস্থিত ইন্দো বার্মা সাবডাকশন জোন, অন্যটি উত্তরের ডাউকিচুতি। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক সাবডাকশন জোন। এবারের উৎপত্তিস্থল অর্থাৎ নরসিংদী ভূতাত্ত্বিকভাবে বার্মা প্লেট ও ইন্ডিয়া প্লেটের সংযোগস্থলে মাঝামাঝি অবস্থিত। ভূতত্ত্ববিদরা বলছেন, বড় ধরনের ভূমিকম্প সংঘটিত হতে বিশ্বে সাধারণত যে সকল ভৌগোলিক কাঠামো থাকে, বাংলাদেশও তার বাইরে নয়। সেজন্যই উত্তর এবং পূর্বাঞ্চলের টেকটনিক প্লেটের কম্পন প্রভাব ফেলে সারা দেশে। একদিকে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের সাথে সংঘর্ষ হচ্ছে উত্তর দিকে, এটা একটা প্লেট বাউন্ডারি। আরেকটা হচ্ছে যে বাংলাদেশ তার পূর্ব পাশে যে বার্মিস যে প্লেটটা আছে সেটার সাথেও তার একটা সংঘর্ষ হচ্ছে। গবেষণা অনুযায়ী এই সাবডাকশন জোনে প্রায় 8.2 থেকে 9.2 মাত্রার শক্তি জমা আছে। আর এই শক্তি উন্মুক্ত হলে আরও বড় ধরনের কম্পনের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা তাই এই 5.7 মাত্রার কম্পনকে বড় বিপদের আগাম বার্তা হিসেবে দেখছেন। সাবডাকশন জোন ওটাকেই আমরা বলি, যেখানে একটা প্লেট আর একটা প্লেটের নিচে তলিয়ে যায়। পৃথিবীর যে কোনো সাবডাকশন জোনের ভূমিকম্প হচ্ছে নটোরিয়াস, যেটা আমাদের এখানে বিরাজ করছে। বিপুল পরিমাণ যে শক্তি 8.2 থেকে 9 মাত্রা শক্তি যেটা জমা হয়েছে, সেটার ক্ষুদ্রতম একটা শক্তি আজকে বের হলো। তাহলে এই খুলে যাওয়ার ফলে তাহলে আরও যে শক্তি যেটা জমা হয়েছে সেইটা তাহলে সামনে নিকট ভবিষ্যতে আরও বড় মাত্রার ভূমিকম্প আমাদের আঘাত হানার এই বার্তা আজকে বহন করছে। এদিকে নগর পরিকল্পনাবিদরা বরাবরই বলে আসছেন, রাজধানীর বেশিরভাগ ভবনের নেই পর্যাপ্ত ভূমিকম্প সহনশীলতা। বড় আকারের ভূমিকম্পে ধসে পড়বে এখানকার বেশিরভাগ ভবন। এরপরেই তালিকায় আছে বন্দর নগরী চট্টগ্রাম। যে ভবনগুলো বানানো হচ্ছে তার স্ট্রাকচারাল স্ট্রেংথ ঠিক আছে কিনা, তার নির্মাণ কোয়ালিটি ঠিক আছে কিনা, এগুলো কোনোটাই কিন্তু সেই অর্থে নজরদারির মধ্যে নাই। বড় ধরনের ঝুঁকি এড়াতে তাই জোর দিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সচেতনতা ও প্রশিক্ষণের সঙ্গে নিয়মিত মহড়া আর সব ভবনে নিয়ম করে নিরাপত্তা তদারকি বাড়ানো ছাড়া উপায় নেই বলে মত সংশ্লিষ্টদের। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হলে 70 থেকে 80% ভবন ধসে পড়ার পাশাপাশি লক্ষাধিক প্রাণহানির শঙ্কা বিশেষজ্ঞদের। বিশেষ করে বার্মিজ ইন্ডিয়ান, বাংলাদেশ ইন্ডিয়ান এবং ইউরেনেশিয়ান টেকটনিক প্লেটের খুব কাছে হওয়ায় এখানে যেমন ভূমিকম্পের শঙ্কা বাড়িয়ে তুলছে, তেমনি বিল্ডিং কোড না মেনে ইচ্ছে মতো বহুতল ভবন নির্মাণ করায় 60 বর্গমাইলের পুরো নগরী পড়েছে ঝুঁকির মধ্যে। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুক্রবার সকাল 10টা 38 মিনিট হঠাৎ নজিরবিহীন ঝাঁকুনিতে কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ। অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশকে ঘিরে থাকা বাংলাদেশ ইন্ডিয়ান, বার্মিজ ইন্ডিয়ান এবং বাংলাদেশ মিয়ানমার টেকটনিক প্লেট দীর্ঘদিন ধরে খুবই গতিশীল রয়েছে। এর বাইরে আরও একটি মাইনর টেকটনিক প্লেটের সুপ্ত অবস্থান রয়েছে চট্টগ্রাম নগরীর ভূগর্ভে। এই তিনটি টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে 2021 সাল থেকে এ পর্যন্ত 212 বার ভূকম্পন অনুভূত হয়েছে। একদিকে যেমন এই অঞ্চলে ভূকম্পনের হার ক্রমশ বেড়েছে, অন্যদিকে নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে গড়ে উঠছে একের পর এক ঝুঁকিপূর্ণ বহুতল ভবন। অনেকগুলি ভবন প্রায় 50-100 বছরের বয়স হয়ে গেছে। সেই ভবনগুলো কিন্তু অ্যারাউন্ড 75% এখন নতুন ভবন হচ্ছে, সেখানে ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা ছাড়া তৈরি করতেছে। 75% বিল্ডিং যদি ক্ষতিগ্রস্ত হয় তখন সেখানে প্রায় 2.5 থেকে 3 লক্ষ লোক মারা যাবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর তথ্য অনুযায়ী
ফলে অধিকাংশ ভবন নির্মাণে যেমন বিল্ডিং কোড মানা হয়নি, তেমনি সমুদ্র উপকূলবর্তী হয় নির্মাণ সামগ্রীতে রয়ে গেছে জটিলতা। নির্মাণ সামগ্রীর যে একটা কিউরিং সেক্ষেত্রে যদি সল্ট ওয়াটার যদি নির্মাণ সামগ্রীতে ব্যবহার হয় তাহলে সেক্ষেত্রে ভবনের যে টেকসই নির্মাণ কার্যক্রমটা ব্যাহত হবে। সিডিএ, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস সহ সরকারি তদারকি সংস্থাগুলোর অবহেলার কারণে নগরীতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় ভূকম্পনে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার মত এই প্রকৌশলীর। যেগুলো রেট্রোফিটিং করে ঝুঁকিমুক্ত করা যায় সেটা করতে হবে, আর যেটা করা সম্ভব নয় টেকনিক্যালি সেগুলো ডেমোলিশ করে দিতে হবে। বাংলাদেশ ইন্ডিয়ান টেকটনিক প্লেটের কারণে 1918 সালে শ্রীমঙ্গলে অনুভূত হয়েছিল 7.6 মাত্রার ভূকম্পন। পরবর্তী 107 বছরে অনুভূত ভূকম্পনগুলো ছিল রিক্টার স্কেলে 3 থেকে 5.5 মাত্রার মধ্যে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্য প্রসঙ্গ, দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সকালে শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে স্বাগত জানান। সফরে ভুটানের সঙ্গে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, ভুটানের স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা বিষয়ক 3টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার সকাল 8:15 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে স্বাগত জানান। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে 2 নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবারের ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভুটানের প্রধানমন্ত্রী। এদিন দুপুর 1টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভুটানের এই নেতার একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়। আলোচনায় প্রাধান্য পায় উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা সহ আঞ্চলিক ও বহুপক্ষীয় বিষয়গুলো। এদিকে বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে 3টি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে জানা গেছে। রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকের কথা রয়েছে শেরিং তোবগের। সফর শেষে আগামী 24 নভেম্বর ঢাকা ছাড়বেন ভুটানের প্রধানমন্ত্রী। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং বৈঠকটি এখন সেখানে চলছে। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী। এরপরে আসলে এখন 3টার দিকে আধা ঘন্টা পরে প্রধান উপদেষ্টা যে তেজগাঁও কার্যালয় রয়েছে সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার একটি দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে। সেই বৈঠকে আসলে নানা বিষয়ে আলোচনা হবে। যেমনটি আপনি প্রতিবেদনে শুনছিলেন যে অন্তত 3টি বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা জানতে পারছি সেটি হয়তো আরও 2-1টি বাড়তে পারে। বিশেষ করে সবগুলোই আঞ্চলিক, পারস্পরিক, অর্থনৈতিক সহযোগিতামূলক যে বিষয় সেই বিষয়গুলোকে নিয়ে প্রধান উপদেষ্টা আসলে জোর দিবেন। আপনি জানেন যে প্রধান উপদেষ্টা বাংলাদেশের এই যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই মূলত এই আঞ্চলিক যে ইকোনমি রয়েছে তিনি সেটিকে আসলে শক্তিশালী করানোর জন্য তিনি বিভিন্নভাবে জোর দিচ্ছেন এবং তিনি বিভিন্ন ফোরামে এই কথাগুলোকে বিশেষ করে বলছেন যে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এবং মালদ্বীপ এই অঞ্চলকে কেন্দ্র করে যে বাণিজ্যের উন্মুক্ত বাণিজ্যের যে সম্প্রসারণের যে ক্ষেত্রগুলো রয়েছে তিনি মনে করছেন যে ভুটান হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে এগুলোর মধ্যে। যে কারণে তিনি ভুটানের সঙ্গে অর্থনৈতিক চুক্তির ক্ষেত্রে বেশ কতগুলো বিষয়কে তিনি নিয়ে এসেছেন। আপনি জানেন তিনি বারবার করে যে কথাটি বলেন যে হচ্ছে যে ভুটানের যেই বন্দর অথবা ট্রানজিট এ সমস্ত বিষয়কে কাজে লাগিয়ে বাংলাদেশের লাভবান হওয়ার সুযোগ রয়েছে। একাধারে এই অঞ্চলে একটি অর্থনৈতিক হাব গড়ে তুলে তিনি বিশ্ববাজারেও এই অঞ্চলের অর্থনৈতিক দ্বার উন্মুক্তকরণের ক্ষেত্রে
এই এশিয়ার নেতাদের সঙ্গে তিনি বিভিন্নভাবে এই বার্তাটি দিয়েছেন, তিনি বলার চেষ্টা করেছেন। তারই ধারাবাহিকতায় তিনি আমন্ত্রণ জানিয়েছেন। আমরা যেটা জানতে পারছি, মূলত ভুটানের সঙ্গে যে 3টি বা 4টি MOU স্বাক্ষর হবে, সমঝোতা স্মারক স্বাক্ষর হবে, তার সবগুলোই হচ্ছে অর্থনীতি কেন্দ্রিক। এই ছিল আমার কাছে বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রীর আজকের দিনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বিএনপি মহাসচিব বলেছেন, গেল 10 বছরে হাসিনা বিরোধী আন্দোলনে দৃশ্যমান কোনো ভূমিকায় পাওয়া যায়নি জামায়াতকে। ধর্ম ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল না করার আহ্বান জানিয়েছেন তিনি। দলটির নেতারা বলেন, মুখে নির্বাচনের কথা বলেও বিভ্রান্তি ও বাধা সৃষ্টি করতে চাচ্ছে একটি গোষ্ঠী। নির্বাচনের ডামাডোলে সরগরম রাজনীতির মাঠ। নিজ প্রতীকে প্রচারণার পাশাপাশি দলগুলোর মধ্যে চলছে কথার লড়াই। দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারগণ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। এ সময় হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করেন তিনি। বলেন, পিআরের দাবিতে সোচ্চার দলটি এখন সুর নরম করে নির্বাচনের দিকে হাঁটছে। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে, পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে ডাকডোল চলছে। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। গত 10 বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে জিয়া পরিষদের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতন্ত্র বিরোধী একটি মহল নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে এখনো। গণতন্ত্রের বাহক হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন, যেটা অপেক্ষায় আছে আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে। এবং এখনো গণতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য, নির্বাচনের পথ রুদ্ধ করার জন্য, নির্বাচনকে বিলম্বিত করার জন্য এখনো গণতন্ত্র বিরোধীরা সক্রিয় আছে। এদিকে শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সমাবেশে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান নিয়ে কথা না বলে জনদাবির সঙ্গে একাত্ম হতে জামায়াতের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। একটা জরিপে দেখা গিয়েছে 70% মানুষ তাদের বাসায় পিআর নাকি চায়। আর একটা নিরপেক্ষ জরিপে দেখা গিয়েছে 56% মানুষ পিআর কি জিনিস বুঝে না। তাহলে আপনাদের এই 70% মানুষ কি এর মধ্যে নাই? বিভ্রান্তিমূলক কোন জরিপ নিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ঠিক হবে না। হ্যাঁ, আন্দোলন থেকে রাতারাতি সরে আসা একটু লজ্জা শরমের ব্যাপার আছে। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের যে অবস্থান তা নড়চড় হবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে এক কর্মসূচিতে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। এমন কিছু উদ্যোগ নিয়ে যান যাতে কমপক্ষে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ভোটের প্রস্তুতিতে বিএনপির সিদ্ধান্তের অপেক্ষায় যুগপথ আন্দোলনের শরিক এবং আসন সমঝোতায় আগ্রহী দলগুলো। এরই মধ্যে দলটির হাইকমান্ডের কাছে প্রত্যাশার কথা জানিয়েছে দলগুলো। তবে আরপিও সংশোধনের পর দলগুলোর ধানের শীষ নিয়ে নির্বাচনের পথ বন্ধ হওয়ায় চিন্তায় পড়েছে বিএনপি। ছাড় দেওয়া আসনগুলোতে জয় নিশ্চিতে কার্যকর পথ খোঁজার কথা বলছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। হাসান ওয়ালির প্রতিবেদন। অনেকদিন পর পুরনো চেহারায় ফিরছে ভোটের মাঠ। তফসিল ঘোষণার আগেই মাঠে নেমেছে বেশিরভাগ দল। নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দোরগোড়ায় যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। রাজনীতিতে সরব থাকলেও ভোটের মাঠে কিছুটা পিছিয়ে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী দলগুলো। যুগপথ আন্দোলন করেছেন, তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী। 237 আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর বাকি 63 আসন নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। বিএনপি তরফ থেকে ঘোষণা আছে যুগপথ আন্দোলনে থাকা সমমনা এবং ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য দলকে নিয়ে নির্বাচন ও সরকার গঠনের। এসব দলের সঙ্গে একাধিক বৈঠকও করেছে বিএনপি। তবে আরপিও সংশোধনীতে অন্য দলের প্রতীক নিয়ে ভোট করার সুযোগ বন্ধ হওয়ার পরই জটিল হয়েছে সমীকরণ।
8 দলের জোট গণতন্ত্র মঞ্চের তরফ থেকে 40টি আসন চাওয়া হয়েছে বিএনপির কাছে। একইভাবে প্রত্যাশা জানিয়েছে 12 দলীয় জোট, জমিয়ত, গণ অধিকার সহ অন্যান্য দল। সময়টা আমরা খুব করছি। গণতন্ত্র মঞ্চভুক্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, চলতি সপ্তাহে নিশ্চিত হতে পারে আসন ভাগাভাগি। বিএনপি তারা যেহেতু 237টা আসনে তারা প্রার্থিতার একটা প্রাথমিক ঘোষণা দিয়েছেন, নির্বাচন কমিশন আর প্রিয়তে তারা যে বিধানটা রেখেছেন হঠাৎ করে এক ধরনের চাপিয়ে দেওয়া আমাদের জন্য এখন একটা দিনও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বাস্তবে কিন্তু কালক্ষেপণ করবার কিন্তু কোনো সময় নেই। আমরা আশা করতে পারি আগামী 5-7 দিনের মধ্যে সমঝোতার জায়গায় আমরা আসতে পারবো। বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী জমিয়তে উলামায়ে ইসলামও। অনেকগুলি আসনে আমাদের ডিমান্ড আছে, আসন সমঝোতার সিদ্ধান্তে আমরা উপনীত হলাম, কিন্তু যাদের সঙ্গে আমরা একমত হয়ে সমঝোতার কাঙ্ক্ষিত প্রান্তে উপনীত হলাম, তারা যদি তাদের দলীয় নেতাকর্মীদেরকে, ভোটারদেরকে আমাদের সঙ্গে কাজ করার জন্য আন্তরিকতা প্রদর্শন না করে, তাহলে এটাকে তো আর সমঝোতা বলে না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, শরিকদের আসন ছাড়তে দ্বিধা না থাকলেও জয় ছিনিয়ে আনার সক্ষমতা নিয়েই মূল ভাবনা। আমরা তো ছাড় দিতে রাজি আছি, তারা সেই মার্কা দিয়ে জনগণের ভোট আদায় করে আসতে পারবে কিনা এটা নিয়ে আমাদের মধ্যে একটু সংকট আছে। যদি তারা ধানের শীষটা নিতে পারত তাহলে আমার দলকে আমি নামাইতে পারতাম, আর ধানের শীষটা না নিয়ে যদি অন্য মার্কায় নেয় তা আমার ধানের শীষের ভোটার বা কর্মী তাদের জোর করে মাঠে নামানো তো আমার জন্য খুব কষ্ট। তাদেরকে যথোপযুক্ত সম্মান করতে আমাদের আপত্তি নাই, কিন্তু এটা কার্যকর করার ক্ষেত্রে আমাদেরকে একসঙ্গে বসে ভাবতে হবে কোন পদ্ধতিতে করা যায়। ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণার পরই শুরু হয়ে যাবে আনুষ্ঠানিক প্রচারণা। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে ইসি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অতীতের মতো ভোটে অনিয়মের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ঝালকাঠির নেসারাবাদ মাদ্রাসা ময়দানে এক আয়োজনে তিনি কথা বলেন। সব জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্তের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দেন জামায়াত আমির। ইসলামের পক্ষের শক্তিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আগামী নির্বাচনে দেশের নতুন ইতিহাস রচিত হবে বলেও দাবি করেন ডক্টর শফিকুর রহমান। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। আমাদের এই লড়াই সকল ধরনের জুলুমের বিরুদ্ধে, সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে, সকল দুর্নীতির বিরুদ্ধে, সকল অপকর্মের বিরুদ্ধে, জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে এবং জাতিকে অন্য জাতির তাবেদার বানানোর বিরুদ্ধে। দুপুরের সময় আরো থাকছে অবশেষে বরফ করল সম্পর্কের। ওভাল অফিসে ট্রাম্প মামদানি বৈঠক, নিউ ইয়র্কের সমস্যা তুলে ধরে উদ্বেগ নবনির্বাচিত মেয়রের, সহযোগিতার আশ্বাস মার্কিন প্রেসিডেন্টের। দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। রাজধানীর বিএফ শাহীন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, যে কোনো জাতীয় বা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত আছে। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত 34 জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। বাহিনীর অপারেশনাল ও প্রশাসনিক কাজে সক্ষমতা বাড়াতে নতুন কিছু প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান বিমান বাহিনী প্রধান। যে জাতি নিজ হাতে নিজের শক্তি গড়ে তুলতে পারে তাকে কেউ থামাতে পারবে না। দেশের মাটি ও মেধাকে কাজে লাগিয়ে নিজস্ব প্রযুক্তি, নিজস্ব সক্ষমতা এবং নিজস্ব উদ্ভাবনের মাধ্যমেই ভবিষ্যৎ বিমান ও প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে সক্ষম হওয়াই আমাদের লক্ষ্য। যে কোনো জাতীয় কিংবা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকবে। বাংলাদেশ আকাশসীমা সুরক্ষা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সশস্ত্র বাহিনীর গৌরব বৃদ্ধি করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করি। এ যেন সিনেমাকেও হার মানানোর গল্প।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ট্রং ভল্টের তালা ভেঙে অস্ত্র চুরির ২০ দিনের মাথায় ওই ভল্টেই মিলল বেশ কিছু অস্ত্র। কিভাবে অস্ত্র গায়েব হলো, আবার কিভাবেই বা একই ভল্টে ফিরে এলো, তা নিয়ে কোনো উত্তর নেই কর্তৃপক্ষের কাছে। যদিও আগুন লাগার পর গঠিত তদন্ত কমিটি ৩৩ দিন পরও রিপোর্ট দিতে পারেনি। এসএল মামুন ও রতন মজুমদারের সঙ্গে নিয়ে রায়দুল ইসলাম শুভর রিপোর্ট। গত 18 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় একটি মাস পেরিয়েছে। এর মধ্যে ঘটে গেছে ভোল্ট থেকে অস্ত্র চুরির মতো ঘটনা। এর মধ্যে আবার নতুন একটি মোড় নিয়েছে এই অস্ত্র চুরির ঘটনায়। সেই ভল্টেই পাওয়া গেছে এই হারানো অস্ত্রগুলি। কতটা পাওয়া গেছে, কিভাবে হারালো, আর কেনই বা ফিরে আসলো, এ নিয়ে প্রশ্ন জন্ম নিয়েছে। তার অনুসন্ধান করতে মাঠে নেমেছে সময় সংবাদ। 19 নভেম্বর সন্ধ্যা, বিমানবন্দরের আমদানি কুরিয়ারের সামনে পুলিশের গাড়ি। ভেতরে কয়েকটি সংস্থার উপস্থিতিতে চলছে বস্তায় থাকা পণ্যগুলোর তালিকা তৈরির কাজ। কয়েকদিনের নজরদারির পর এদিন সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ল নতুন করে স্ট্রং ভল্টের মালামালের তালিকা তৈরি করা হচ্ছে তার দৃশ্য। নতুন কোনো কিছু পাওয়া গেছে না? বিমানের যারা যেটা দেয় সেটা সিজন লিস্ট করে এইটুকু বলতে। এটা আসলে একটা বিমান থেকে তথ্যটা আপনি নিলে ভালো হয়। কোন ইনভেন্টরি তো ওরা করছে, আমাদের দিল আর কি, না কপি এখন পর্যন্ত নাই আমাদের কাছে। এসব বিষয় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে কথা বলতে গেলে তাদের কোনো কর্মকর্তাই আমাদের সাথে কথা বলতে রাজি হননি। ঘটনার এতদিন পর আবারও কিসের তালিকা তৈরি হচ্ছে? দীর্ঘ অনুসন্ধানের পর জানা যায় সেই বস্তায় ছিল কয়েকটি পিস্তল ও বেশ কিছু অস্ত্রের ভাঙা অংশ। এদের মধ্যে ব্যারেক্টা মডেলের পিস্তল ও অন্যান্য মডেলের বেশ কিছু অস্ত্রও পাওয়া যায়। এসবই হারিয়েছিল সে সময়। প্রশ্ন হলো, অস্ত্র কি এখানেই ছিল, নাকি গায়েব করার পর আবারও ভল্টে যত্ন করে রেখে দেওয়া হয়েছে? এবার একটু পেছনে ফিরতে চাই আমরা। বিমানবন্দর থানায় একটি জিডি করেন গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ, যাতে বলা হয় ভল্টটির তালা ভাঙা হয়েছে, কিন্তু সে সময় কোনো মালামাল গায়েবের বিষয়টি উল্লেখ করা হয়নি। শুধু 50টি পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, আর বাকি মালগুলো তারা পায়নি এবং তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। গত 10 নভেম্বর সময় সংবাদে প্রচার হওয়া রিপোর্টে তুলে ধরা হয় ওই ভল্টে ছিল এক অস্ত্র ব্যবসায়ীর আমদানি করা একাধিক অস্ত্র, কিন্তু কোনো সংস্থা এ বিষয়ে সে সময় সঠিক তথ্য দেয়নি। তবে এই ব্যবসায়ী এখন জানাচ্ছেন যেসব অস্ত্র এখন পাওয়া গেছে তার মধ্যে তার অস্ত্রও আছে। তার দাবি 16টি পিস্তলের খবর তাকে জানানো হলেও এখনো মেলেনি 20,000 বুলেটের সন্ধান। বিমানের জিএম সাহেবের সাথে আমি ফোন দিয়েছিলাম, উনি বলছেন যে উনি শুনেছেন। জানতে পারলাম যে 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে, এটুকু জানতে পেরেছি। এত কিছুর পরও বিমানবন্দরের অগ্নিদগ্ধ স্থান, এমনকি বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদাসীনতা লক্ষণীয়। দিনের আলোতে বাহিনীগুলোর নিয়মিত টহল জারি থাকলেও রাত হলেই ভুতুড়ে পরিবেশ কুরিয়ার সেকশন জুড়ে। সন্দেহভাজন মানুষের আনাগোনা আর টাকা পয়সার লেনদেন নানা প্রশ্নের জন্ম দেয়। এমনকি সিভিল এভিয়েশনের নির্ধারিত ময়লা ফেলার স্থান, তার ভেতরের এই দৃশ্য। স্ট্রং ভল্টটি যেখানে ছিল তার 100 মিটারের মধ্যে দেয়ালের অংশ ভাঙা তো বটেই, পুরো দেয়াল জুড়ে থাকলেও কিছু অংশে নেই কাঁটাতারের বেড়া। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বহির্গমন ছাড়পত্র জটিলতায় আবারও সংকুচিত হয়ে যেতে পারে সৌদি আরবের শ্রমবাজার, এমন শঙ্কা জানিয়ে রিক্রুটিং এজেন্সি মালিকরা বলছেন, বিএমইটির নতুন নিয়মের জটিলতায় ভিসা থাকার পরও গেল 3 মাসে বাজারটিতে যেতে পারেননি প্রায় 1 লাখ শ্রমিক। রাজনৈতিক সরকার ছাড়া সমাধানের কোনো পথ দেখছেন না অভিবাসন বিশেষজ্ঞরা। তবে এ ব্যাপারে বিএমইটির বক্তব্য পাওয়া যায়নি। সাইফুল ইসলামের রিপোর্ট। সিলেটের বাসিন্দা মামুন মিয়া বিএমইটিতে দাঁড়িয়ে জানাচ্ছিলেন শ্রমিক হিসেবে সৌদি যেতে কতটা বাধার মুখে পড়েছেন তিনি। 3 মাস ভিসা মেয়াদের মধ্যে পার হয়েছে 2 মাস। বাকি সময়ে বিএমইটি থেকে ছাড়পত্র পাবেন কিনা তা নিয়ে বাড়ছে শঙ্কা। বিএমইটি ম্যানপাওয়ার না হয় তাহলে আমি তো মরবো, আমার ফ্যামিলি কি হবে আমি নিজেও জানি না স্যার। শুধু মামুন নয়, এমন ভুক্তভোগী অনেকে। ম্যান পাওয়ারটা না আসার কারণে আমার বেসার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। অলরেডি আমার জবটাও ছেড়ে দিয়েছে, আমি বেকার ঢাকাতে বসে আছি। জায়গাটা বিক্রি করে দিয়েছি, কিছু টাকা সুদেও আনতে হয়েছে, টাকা টুকা জমা দিয়ে ভিসা বাইর করছি। আজকে প্রায় 3 মাস হয়ে যাচ্ছে, কিন্তু ভিসার মেইন পাওয়ার হচ্ছে না।
আগে কোনো একটি কোম্পানিতে কাজ করতে যেতে চাইলে 24 জন শ্রমিককে একক ভিসার আওতায় বিবেচনা করা হতো। এক্ষেত্রে বহির্গমন ছাড়পত্র পেতে তেমন কোনো জটিলতা ছিল না। এর বেশি হলে গ্রুপ ভিসায় তাদের ছাড়পত্র দিত বিএমইটি, দেয়া হবে না কোনো ছাড়পত্র। 5-এর অধিক হইলে তোমরা চেম্বার অফ কমার্স এবং এম্বাসি অ্যাটেস্ট করে আনো। তো এখন একটা প্যাসেঞ্জার সৌদি আরব থাকে এম্বাসি থেকে 2000-2500 কিলো দূরে, সে তো এম্বাসি অ্যাটেনশন করতে আসবে না একটা ভিসার জন্য। একটা ভিসার মেয়াদ হচ্ছে 90 দিন। প্রত্যেকটা এজেন্সিতেই পাসপোর্ট আছে, যে ভিসাগুলো সকল কার্যক্রম সম্পন্ন হচ্ছে, কিন্তু বহির্গমন ছাড়পত্রের জন্য আমরা ট্রেন করতে পারছি না। বিএমইটির তথ্য, গেল বছর সৌদি গেছেন 6,28,564 জন শ্রমিক। সেখানে এবছর নভেম্বর শেষ হওয়ার আগেই এ সংখ্যা দাঁড়িয়েছে 6,45,895 জনে। রিক্রুটিং এজেন্সি মালিকদের দাবি, নানান রকম জটিলতায় ভিসা থাকার পরও গেল 3 মাসে এই বাজারটিতে যেতে পারেনি প্রায় 1 লাখ শ্রমিক। 1 থেকে 5-এর দায়িত্ব তো আমি নিচ্ছি, তাহলে আমি 6 থেকে 24-এর দায়িত্ব আমি নিচ্ছি। তা আপনি 6 থেকে 24-এর মধ্যে এম্বার্গো দেওয়াটা এটা একটা হাস্যকর বিষয়। কিছু বিষয় আমাদের বাংলাদেশের জন্য ইস্যু করেন, কিছু পাকিস্তান, কিছু ইন্ডিয়া, কিছু নেপাল, বাকি 3টা দেশ থেকে কর্মী চলে দিয়ে অলরেডি কাজ করতেছে। আর আমার কর্মীটা এখনো অনিশ্চয়তার মধ্যে সে যেতে পারবে কিনা। কোণঠাসা করতে 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 এটা বন্ধের উপক্রম করে ফেলেছে। ওই যে অমুক আইন তমুক আইন, এইটা আমি ওইভাবে দেখি না, আমি দেখি এটা একটা চক্রান্ত। দেশটিতে বাড়ছে ভিনদেশি শ্রমিকদের চাহিদা। এমন বাস্তবতায় দ্রুত সময়ে ভিসা জটিলতা দূর করতে না পারলে অন্য দেশ সৌদি বাজার দখলে নিবে বলে যুক্তি অভিবাসন বিশেষজ্ঞদের। এখন কেন করা করে, কারণ এখন এটার সাথে রাজনীতিটা যুক্ত হয়েছে। কাজে এই প্রবলেমগুলোর সমাধান কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত। বাংলাদেশের সবচেয়ে বড় এই শ্রমবাজারের ভিসা জটিলতা দূর করতে বিএমইটির কোনো উদ্যোগ আছে কিনা তা জানতে সংস্থাটির মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। বিরোধ কাটিয়ে নিউ ইয়র্কের নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে রুদ্ধদ্বার বৈঠকে প্রথমবার মুখোমুখি হন তারা। নিউ ইয়র্কের উন্নয়নের সহযোগিতার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন ডিসি থেকে হাসনুজ্জামান সাকির রিপোর্ট। সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির বৈঠক। স্থানীয় সময় শুক্রবার বিকেল 3টার পর হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। 8 ঘন্টা বৈঠকের পর ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প ও মামদানি। 4 নভেম্বরের নির্বাচনে মামদানির ঘোর বিরোধী ছিলেন ট্রাম্প। একে অন্যকে কটাক্ষ করতেও ছাড়েননি। তবে শুক্রবারের বৈঠকটি ছিল একেবারেই ভিন্ন। এদিন মামদানির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ট্রাম্প। নবনির্বাচিত মেয়রকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নিউ ইয়র্কের মেয়র হওয়া অনেক বড় ব্যাপার। তিনি আশা করেন মামদানি দুর্দান্ত মেয়র হবেন। আর মামদানি বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বৈঠকে নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক নিরাপত্তার উদ্বেগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প মামদানি। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক গভর্নর এন্ড্রু কুমোকে বিশাল ব্যবধানে পরাজিত করে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন 34 বছর বয়সী ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। 1 জানুয়ারি বর্তমান মেয়র এরিক অ্যাডামসের কাছ থেকে দায়িত্ব নেবেন তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ফিরিয়েছেন মুরাদ। দিনের শুরুতে উইকেট হারালেও বাংলাদেশের লিড ছাড়িয়েছে 400। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তামিম হোসাইন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তামিম, আর মুশফিকের অনন্য কীর্তি, মিরপুর টেস্টে বাংলাদেশের জয় কেবল সময়ের অপেক্ষা। আমরা দেখেছি কিছুক্ষণ আগে আসলে তাইজুল তার ক্যারিয়ারের 248তম উইকেট পূর্ণ করেছেন, যেটা কিনা বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ। এর আগে সাকিব আল হাসানের 246টি উইকেট ছিলেন। এর আগে আমরা যদি বলি, দিনের শুরুতে সাদমান এবং শান্ত আসলে নিজেদের ওইভাবে মেলে ধরতে পারেননি, কিন্তু মুশফিকুর রহিম দারুণ খেলেছেন এবং মমিনুল হক আসলে তার 3 রানের
87 রানে আসলে সে ফিরে যেতে হয়েছে। 13 রানের আক্ষেপ নিয়ে আসলে তার সেঞ্চুরির আক্ষেপ নিয়ে তাকে ফিরতে হয়েছে। এছাড়া যদি মুশফিকের কথা বলি, মুশফিক কিন্তু দারুণ ব্যাটিং করেছেন এবং মুশফিক কিন্তু হাফ সেঞ্চুরি করেছেন, কিন্তু তার সেঞ্চুরির অপেক্ষায় ছিল সবাই। মনে করেছিল যে হয়তো বা রিকি পন্টিং যে কীর্তিটা গড়েছিলেন যে 100তম টেস্টে 2টি সেঞ্চুরি, সেই কীর্তিটা হয়তো মুশফিক করতে পারতেন, সেই সুযোগটা মুশফিকের সামনে ছিল, কিন্তু এর আগেই আসলে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া আমরা যদি বলি আয়ারল্যান্ডের সামনে এই টেস্ট কেবল আসলে তাদের পরীক্ষা, তারা চাইবে আসলে 5ম দিন পর্যন্ত খেলাটাকে নিয়ে যেতে, কিন্তু আসলে সেটা বাংলাদেশ কতটা দেবে সেটাও দেখার বিষয়, কারণ ইতিমধ্যে তাদের 3টি উইকেট হারিয়ে ফেলেছে এবং এখন শুধু আয়ারল্যান্ড টিম চেয়ে আছে হ্যারি টেক্টরের দিকে। আসলে হ্যারি টেক্টর আসলে দারুণভাবে ম্যাচটাকে ধরে রেখেছেন, হয়তোবা আজকে না হলেও হয়তোবা কালকে বা কালকে দ্বিতীয় সেশনের মধ্যেই হয়তোবা আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়ে যাবে। তারপরে বলা যায় না, এটা ক্রিকেট, যে কোনো কিছুই হতে পারে। তারপরও যদি প্রতিপক্ষ বিবেচনা করি যে আসলে বাংলাদেশের সামনে এটা অনেক সহজ একটা ম্যাচ, বাংলাদেশ খুব সহজেই আসলে এটা উতরাতে পারবে, হয় ড্র হবে নাহলে জয় পাবে। আর জয়ের বিষয়ে বা সবাই আত্মবিশ্বাসী যে বাংলাদেশ এই ম্যাচটাতে জয় পাবে, কারণ বাংলাদেশ যেভাবে খেলেছে এবং এই টেস্টে বাংলাদেশ যেভাবে খেলছে, জয় কেবল সময়ের অপেক্ষা। আর এই জয়টা পেলে 7 বছর পর কোনো প্রতিপক্ষকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করবে লাল সবুজ। তো মিরপুর থেকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। একদিন পর ঢাকার কাছে ফের ভূকম্পন, এবার বাইপাইলে মাত্রা 3.3, কাটছে না আতঙ্ক। বিল্ডিং কোড ছাড়া ভবনে ছড়াছড়ি, চিহ্নিত করে কঠোর ব্যবস্থার ঘোষণা রাজুকের। আন্দোলনে জামায়াতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা বিএনপির, ধর্মকে ব্যবহার করে ফায়দা হাসিল না করার আহ্বান, ভোটে অনিয়মের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। এবং 2 দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, শাহজালাল বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন ডক্টর ইউনূস। সাভার স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ আলিশা। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।